আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। দেশজুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। ভারতে শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975-এর 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় সরকার 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। ভারতীয় সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা ও মর্যাদায় সারা দেশের সঙ্গে এ রাজ্যেও পালন করা হচ্ছে সংবিধান হত্যা দিবস। 1975 সালের 25শে জুন একনায়কতান্ত্রিক মানসিকতার নির্লজ্জ প্রদর্শনে তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার 21 মাসের জন্য দেশে জরুরি অবস্থা জারি করে। লক্ষ লক্ষ মানুষকে তাদের নিজেদের দোষ ছাড়াই কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং গণমাধ্যমের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়ভাবে সমর্থন ব্যক্তকারী ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, আজ দেশ ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ের 50 বছর পূর্ণ করছে। তিনি বলেছেন, এই দিনে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থা ঘোষণাকে ভারতীয় গণতন্ত্রের উপর একটি কালো দাগ হিসেবে বর্ণনা করেন। भारत के इतिहास का काला दौर था। लाखों लोगों ने इमरजेंसी का पूरी ताकत से विरोध किया था। लोकतंत्र के समर्थकों पर उस दौरान इतना अत्याचार किया गया, इतनी यातनाएं दी गई कि आज भी मन सिहर उठता है। ভারতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তরুণ প্রজন্মের ওপরেই আস্থা রাখতে চান কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শান্তা দত্ত। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে প্রণীত এই সংবিধান গভীরভাবে অধ্যয়ন করে নতুন প্রজন্মের দাবি ও যথাযথ প্রশ্ন করতে শেখা উচিত বলেও তিনি মনে করেন। 75 সালের জরুরি অবস্থা কালো দিন হিসেবে সরকার পালন করছে। একমত যে নিশ্চয়ই কালো দিন, কারণ সংবিধানের হত্যা তো হয়েছে। গণমানে যে কথাগুলো লেখা আছে সেগুলো যদি ঠিক করে পালন করা হতো, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের বেঁচে থাকার যে বেসিক নিডস গুলোর সেগুলো পাওয়ার স্বাধীনতা, জাতপাত ধর্ম নিরপেক্ষতার কথা, এগুলো যদি ঠিক করে পালন করা হতো না, তাহলে আমাদের দেশের চেহারাটা একদম অন্যরকম হতো। একাডেমিশিয়ান হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে আমি আমার ছাত্রছাত্রীর কাছে বলি, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটা ভালো করে মুখস্থ করো, পড়ো, প্রশ্ন করো। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। ওবিসি সংরক্ষণের নতুন তালিকায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার। হাইকোর্টের এই স্থগিতাদেশ বহাল থাকলে কলেজে ভর্তি এবং এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে বলে রাজ্যের পক্ষ থেকে আবেদনে জানানো হয়েছে। একই সঙ্গে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ খারিজ করারও আবেদন করা হয়। উল্লেখ্য, গত 17 জুন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্তার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীর নির্দেশ জারি করে রাজ্যের তৈরি করা ওবিসি সংরক্ষণের নতুন তালিকার উপর 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করে। এদিকে প্রার্থী হিসেবে উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে। দেশজুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। চীনের কিংটাওয়ে এসসিওর আজ থেকে শুরু হতে যাবে প্রতিরক্ষা মন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রাজনাথ সিং। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাক্সিয়ম 4-এর সফল উৎক্ষেপণ হয়েছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে 70 জন প্যালেস্তিনীয় মৃত্যু হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের আলাদা কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। ভারতে শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975-এর 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় সরকার 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন।
ভারতীয় সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা ও মর্যাদায় সারা দেশের সঙ্গে এ রাজ্যেও পালন করা হচ্ছে সংবিধান হত্যা দিবস। 1975-এর 25শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর সারা দেশে উদ্ভূত পরিস্থিতিকে স্মরণ করিয়ে দিতেই এই আয়োজন। 1975 সালের 25শে জুন একনায়কতান্ত্রিক মানসিকতার নির্লজ্জ প্রদর্শনে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার 21 মাসের জন্য দেশে জরুরি অবস্থা জারি করে। লক্ষ লক্ষ মানুষকে তাদের নিজেদের দোষ ছাড়াই কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং গণমাধ্যমের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়ভাবে সমর্থন ব্যক্তকারী ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, আজ দেশ ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ের 50 বছর পূর্ণ করছে। তিনি বলেছেন, এই দিনে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল, মৌলিক অধিকার অবদমিত করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র এবং নাগরিককে জেলে পাঠানো হয়েছিল। তিনি বলেন, তাদের সম্মিলিত সংগ্রামের ফলেই তৎকালীন কংগ্রেস সরকারকে নতুন করে নির্বাচনের ডাক দিতে হয় এবং তারা শোচনীয়ভাবে পরাজিত হয়। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থা ঘোষণাকে ভারতীয় গণতন্ত্রের উপর একটি কালো দাগ হিসেবে বর্ণনা করেন। ये भारत के इतिहास का काला दौर, लाखों लोगों ने इमरजेंसी का पूरी ताकत से विरोध किया। लोकतंत्र के समर्थकों को इस दौरान इतना अत्याचार किया गया, इतनी यातनाएं दी गई कि आज भी मन सिहर उठता है। ভারতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তরুণ প্রজন্মের ওপরই আস্থা রাখতে চান কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শান্তা দত্ত। ছাত্রছাত্রীদের প্রতি তার পরামর্শ, বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে প্রণীত এই সংবিধান গভীরভাবে অভিনিবেশের সঙ্গে অধ্যয়ন করে তবেই রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। 75 সালের জরুরি অবস্থা কালো দিন হিসেবে সরকার পালন করছে। একমত যে বিশ্বের কালো দিন, কারণ সংবিধানের হত্যা তো হয়েছে। আমি খুবই ছোট ছিলাম তখন, আমি আমার বাবা মা কাছে শুনেছি যে সামান্যতম প্রতিবাদের কণ্ঠ যখন মিডিয়ার কাছে দিয়ে শুনেছে, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়েছে। গণমাধ্যমের কণ্ঠ রোধ করাকে তীব্রভাবে বিরোধিতা করা উচিত। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে যে কথাগুলো লেখা আছে সেগুলো যদি ঠিক ঠিক করে পালন করা হতো, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের বেঁচে থাকার যে বেসিক নিডস গুলোর সেগুলো পাওয়ার স্বাধীনতা, জাতপাত ধর্ম নিরপেক্ষতার কথা, এগুলো যদি ঠিক করে পালন করা হতো না, তাহলে আমাদের দেশের চেহারাটা একদম অন্যরকম হতো। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জরুরি অবস্থা ছিল কংগ্রেসের ক্ষমতার লোভের কারণে সৃষ্ট এক অন্যায়ের যুগ। আর সংবিধান হত্যা দিবস উপলক্ষে শ্রী শাহ সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, জরুরি অবস্থা জাতীয় স্বার্থে জারি করা হয়নি, বরং কংগ্রেসের গণতন্ত্র বিরোধী মানসিকতার প্রতিফলন ছিল। তিনি বলেন, জরুরি অবস্থার সময় সংবাদপত্রে স্বাধীনতার জন্য করা হয়েছিল, বিচার বিভাগের হাত থেকে বেঁধে দেওয়া হয়েছিল এবং সমাজকর্মীদের কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে 50 বছর আগে জরুরি অবস্থা জারি করে ভারতীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার এক ঘৃণ্য প্রচেষ্টা করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, 50 বছর আগে জরুরি অবস্থা জারি করার পিছনে তদানীন্তন সরকারের যে স্বৈরাচারী মানসিকতা ছিল, কংগ্রেস দল এখনো সেই একই স্বৈরাচারী মানসিকতা বজায় রেখে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে দ্য ইমার্জেন্সি ডায়েরি ইয়ার্স দ্যাট ফোর্স এ লিডার শীর্ষক একটি বই প্রকাশ করবেন। বইটিতে জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎকালীন তরুণ আরএসএস প্রচারক হিসেবে নরেন্দ্র মোদীর ভূমিকার উপর আলোকপাত করা হয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই বইটিতে জরুরি অবস্থার সময়কালে তার রাজনৈতিক উত্থানের কথা উল্লেখ করা হয়েছে। চীনের কিংবাওয়ে আজ থেকে শুরু হতে চলা সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দুদিনের এই সম্মেলনে এসসিওর গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপ এবং প্রতিরক্ষা মন্ত্রীদের নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
অপারেশন সিন্দুর আওতায় এখনো পর্যন্ত 818 জন ভারতীয় নাগরিক ইসরায়েল থেকে দেশে ফিরেছেন। কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী শোভা কারান্তলাজে আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান ইসরায়েল থেকে ভারতে ফিরে আসা 224 জন ভারতীয় নাগরিককে স্বাগত জানিয়েছেন। ইসরায়েল ইরান সংঘাতের প্রেক্ষিতে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু চালাচ্ছে সরকার। আজ এই নিয়ে বিশেষ আলোচনা অপারেশন সিন্ধু শুনবেন গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে রাত 9:30টায়। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই আলোচনায় অংশ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার এবং অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএম নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আজ দুপুরে ভারতীয় নবছর শুভ্রাংশু শুক্লাকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছে অ্যাক্সিয়ন 4 মহাকাশযান। দুপুর 12:01 মহাকাশযানটি সফল উৎক্ষেপণ হয়। নাসার অ্যাক্সিয়ন 4 অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভ্রাংশু। তিনি মহাকাশযানটি পরিচালনা করছেন। রাকেশ শর্মার মহাকাশ অভিযানের 41 বছর পর শুভ্রাংশুর এই অভিযানের সাফল্য কামনা করেছে সমগ্র দেশবাসী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে আজ সফলভাবে যাত্রা শুরু করায় গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লাকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মহাকাশ বিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 70 জন প্যালেস্তানীয় মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মানবিক সাহায্যের জন্য অপেক্ষারত মানুষদের উপর এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন দক্ষিণ গাজা ভূখণ্ডে উত্তর রাফা সার্কোজ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানবিক সাহায্য কেন্দ্র থেকে ত্রাণ সামগ্রী বিলি করার সময় প্রচুর মানুষের ভিড়ে ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালায়। সার্কোজের ঘটনায় কমপক্ষে 25 জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছেন। পৃথক আরো একটি ঘটনার মধ্যে গাজায় নুসাইরাতে আল আউদা হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছে 19টি মৃতদেহ হাসপাতালে এসেছে, 146 জন আহত। অন্যদিকে দক্ষিণ গাজার একটি বসত বাড়িতে ইসরায়েল বিমান বাহিনীর হামলায় কমপক্ষে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খান ইউনিস শহর থেকেও ইসরায়েলি বাহিনীর হামলায় 10 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে এসএসসি নিয়োগ পরীক্ষায় আবেদনপত্রে ওবিসি প্রার্থীদের জেনারেল প্রার্থী হিসেবে উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে এসএসসি জানিয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা রাখা হয়নি। আদালতের মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে তখনই আবেদনপত্রে ওবিসি তালিকাভুক্ত প্রার্থীরা জাতি জানিয়ে আবেদন করতে পারবেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। চীনের কিংদাওয়ে এসিওর আজ থেকে শুরু হতে চলা প্রতিরক্ষা মন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রাজনাথ সিং। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাক্সিয়ন 4 সফল উৎক্ষেপণ হয়েছে। খবর শেষ হলে এরপর